অগ্নিপুরুষ ছবিটি পরিচালনা করেছেন রায়হান মুজিব। আর অগ্নিপুরুষ ছবিতে অভিনয় করেছেন জসিম, অঞ্জনা, সুনেত্রা, দিলারা, মান্না, আহমেদ শরীফ, রাজীব এবং আরও অনেকে অভিনয় করেছেন অগ্নিপুরুষ ছবিতে। অগ্নিপুরুষ ছবির গল্পের শুরুতে দেখা যায় যে আজিম থাকে একজন ফরেস্ট অফিসার এবং সৎ ব্যক্তি। তো এদিকে আহমেদ শরীফ এবং রাজীব থাকে তারা শক্তিশালী ভয়ঙ্কর খারাপ লোক। আহমেদ শরীফ একদিন রাজীবকে বলে, শোনো রাজীব, আমি তো তোমাকে বলেছিলাম যে কাঁটাবন বন থেকে কিছু কাঠ কেটে আনার জন্য, কই তোমার লোকেরা তো কাঠ কেনে আমাকে দিতে পারলো না। কারণ কাঠ যদি না কেটে তোমরা আমাকে দিতে না পারো তাহলে আমার কাছ থেকে তোমরা 2 লক্ষ টাকা নিয়েছো, সেই 2 লক্ষ টাকা ফেরত দাও। তখন রাজীব বলে, বস আর কটা দিন সময় দিন, কারণ নতুন ফরেস্ট অফিসার বনে এসেছে, খুব ভয়ঙ্কর এবং জাদ্রেল, তার সামনে কাঠ কাটা তো অসম্ভব। তখন আহমেদ শরীফ বলে, আমি অত কথা বুঝি না, কে এসেছে ফরেস্ট অফিসার নতুন অথবা কে শক্তিশালী সেটা আমি বুঝতে চাই না। আমি চাই যে তোমরা আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছো, তোমরা এখন কাঠ কেটে এনে দিবে এবং গজারি কাঠ এবং শালবন এবং গজারি, অন্য কোনো কাঠ যদি তোমরা এনে দাও সেটা আমি নেব না, আর তোমাদের 2 লক্ষ টাকা ফেরত দিতে হবে। রাজীব বলে, ঠিক আছে, আজ রাতেই আপনাকে আমরা কাঠ কেটে এনে দেব। তখন রাজীব তার দলবল মাহবুব খান গুই এবং অন্যান্য লোকদের রাতেরবেলা নিয়ে কাঠ কাটতে যায় বনে। সেখানে কাঠ কাটতে যখন শুরু করে এমন সময় ফরেস্ট অফিসার আজিম গিয়ে দাঁড়ায়। আজিম বলে, একটি গাছ আর কাটতে দেব না, আমি ফরেস্ট অফিসার হয়ে এসেছি এই বনে, আমি থাকতে এই বন থেকে কেউ কাঠ কেটে নিয়ে যেতে পারবে না। রাজীব বলে, দেখেন ফরেস্ট অফিসার, আমরা 2 লক্ষ টাকা নিয়েছি আমাদের বসের কাছ থেকে, আপনি যদি আমাদের কাজে বাধা দেন তাহলে কিন্তু পরিণতি অনেক খারাপ হবে। তখন সেখানে শুরু হয়ে যায় একটা মারামারি এবং গোলাগুলি। সেই গোলাগুলিতে দেখা যায় যে রাজীব আহত হয় এবং মাহবুব খানও আহত হয় গুলিতে। তখন মাহবুব খান এবং রাজীবকে ফরেস্ট অফিসার আজিম ধরে নিয়ে যায় তার বন্দিশালায়, এবং সে তো ফরেস্ট অফিসার থাকে, সে থানায় ফোন করে এবং থানা থেকে পুলিশ ইন্সপেক্টর আবিদ এসে তাদের ধরে নিয়ে যায়। তখন এই সংবাদটা আবার আহমেদ শরীফ শুনতে পায়। আহমেদ শরীফ বলে, কি এত বড় সাহস, ফরেস্ট অফিসার আমার 2 বন্ধুকে আটক করে রেখেছে, আমি আজই যাব ফরেস্ট অফিসারের কাছে কেসটা উঠানোর জন্য বলবো। তখন আহমেদ শরীফ আজিমের কাছে এসে বলে, দেখেন ফরেস্ট অফিসার, আপনি অথবা নতুন এসেছেন, আপনি আমাদের চিনেন না এবং আপনি যাদের ধরেছেন তাদের সম্বন্ধে আপনি জানেন না। আমি চাই আপনি কেসটা উঠিয়ে নেন এবং আমার বন্ধুর বিরুদ্ধে পাসানি একটা মামলা দিয়ে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে দেন, আর না হলে পরিণতি আপনার ভয়ঙ্কর হবে। আজিম বলে, পরিণতি কী হবে জানি না, তবে পরিণতি চিন্তা ভাবনা করে তো আমি এই ফরেস্ট অফিসারে জয়েন করিনি, এবং দেশের সম্পদ রক্ষা করার জন্যই আমি এখানে চাকরি নিয়েছি এবং দেশের সম্পদ রক্ষা করব, এবং পরিণতি চিন্তা করলে তো আমার দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে উঠবে না, আর আপনি যে আশা করতেছেন সেটা আপনার পূরণ হবে না, কারণ আমি চাই আপনি সসম্মানে এখান থেকে চলে যান। আমি কখনোই আপনার বন্ধু বা যাই আটক হয়েছে তাদের বিরুদ্ধে কোনো পাসানি কেস তো দূরের কথা, আমি কখনোই তাদের বিরুদ্ধে, যেটা আমি দেখেছি সত্যতা সেটাই আমি তাদের বিরুদ্ধে থানায় জমা দিয়েছি এবং ইন্সপেক্টর সাহেব তাদেরকে সেই অপরাধে ধরেছে। আমি তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে পারবো না। এই কথা বলার পর আহমেদ শরীফ বলে, কাজটা আপনি ভালো করলেন না, আর পরিণতি আপনাকে ভোগ করতে হবে। আমি এমন চাল চালবো যে চালে আপনি মাত হয়ে যাবেন, যেমন কিস্তি মাত হয় তেমনি মাত হয়ে যাবেন। তখন আহমেদ শরীফ এই কথা বলে চলে যায়। তখন আজিম বলে, আপনি যা করার আপনি করতে পারেন, আমি প্রস্তুত আছি, কিন্তু আমি কখনোই আপনার বন্ধুদের ছাড়ানোর সহযোগিতা করতে পারবো না, কারণ তারা দেশের সম্পদ চুরি করে নিয়ে যেতে চেয়েছিল, আমি বাধা দিয়েছি এবং হাতে নাতে তাদের ধরেছি। ইন্সপেক্টরকে আমি যে রিপোর্ট দিয়েছি সেটাই ফাইনাল। আহমেদ শরীফ বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি যেখানে যাবেন সেখান থেকে ফেরত আসতে পারবেন না, কথাটা মনে রাখবেন। তখন আজিম বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, এবং আমি যতদিন আছি এই বনে থেকে একটি পাতাও কেউ ছিঁড়ে নিয়ে যেতে পারবে না, কার তো দূরের কথা, অথবা গাছ কেটে নেওয়ার তো দূরের কথা। তা আহমেদ শরীফ বলে, ঠিক আছে, সেটা পরবর্তীতে দেখা যাবে, কে কোথায় থাকে অথবা কে কোথায় যায়। তখন আজিম ইন্সপেক্টরকে বলে, দেখেন আমাকে
যাদের আপনি ধরে এনেছেন তার এক বন্ধু আহমেদ শরীফ নাম, সে আমাকে ধমক দিয়েছে এবং হুমকি দিয়েছে সে নাকি আমার বিরুদ্ধে অনেক কিছু করবে। তখন ইন্সপেক্টর বলে, আপনার বিরুদ্ধে কিছু করতে পারবে না, কারণ আপনাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। তখন আজিম বলে, ঠিক আছে, আমি তো 3-4 দিনের ছুটিতে যাচ্ছি, আপনি এদিকে লক্ষ্য করেন, আমি আমার ফ্যামিলি নিয়ে কক্সবাজার একটু বেড়াতে যাব। সেখানে আমি একটু বিশ্রাম এবং আরাম করার জন্য এবং ফ্যামিলিদের নিয়ে একটু সময় কাটানোর জন্য যাব, আপনি এদিকে খেয়াল রাখবেন। ইন্সপেক্টর বলে, অবশ্যই, আমি অবশ্যই খেয়াল রাখবো এবং আমি আপনার বাড়িও পাহারা দিয়ে রাখবো এবং বন যে আছে সেটাও আপনার পাহারা দিয়ে রাখবো। এই খবরটা আবার রাজীব এবং মাহবুব খান শুনতে পায়। তখন মাহবুব খান লোকের মাধ্যমে আহমেদ শরীফকে খবরটা জানায়। তখন আহমেদ শরীফ বলে, ঠিক আছে, ফরেস্ট অফিসার যখন কক্সবাজার যাচ্ছে তখন আমরাও সেখানে যাব। কক্সবাজার থেকে ফরেস্ট অফিসার ফেরত আসতে পারবে না, এটিই ফাইনাল। সেখানেই হবে তার শেষ দিন এবং শেষ রাত। তখন এদিকে আজিম এসে তার ছেলে সুমন এবং তার স্ত্রী আনোয়ারাকে বলে, আমি তো তোমাদের কথা দিয়েছিলাম যে আমি তোমাদের কক্সবাজার নিয়ে যাব বেড়াতে, আমরা কালই কক্সবাজার যাচ্ছি। তখন সুমন বলে, কি খুশি লাগতেছে আব্বু, তুমি কক্সবাজার যাবে, আমি ওই নদীতে গোসল করব। তখন আনোয়ারা বলে, হ্যাঁ, তুমি নদীতে গোসল করবে না, যে বড় বড় ঢেউ আসে সেখানে তুমি গোসল করবে। তখন আজিম বলে, এটা কোনো সমস্যা না, আমরা তো সামনে থাকবই এবং দেখবই। তখন কথা মতন আজিম তার ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার চলে যায়। কক্সবাজার চলে যাওয়ার পরের দিন তারা ফ্যামিলি নিয়ে নদীর ধারে অথবা সাগরের ধারে আসে। এমন সময় আহমেদ শরীফ এবং তার দলফল নিয়ে হাজির হয়। এদিকে মাহবুব খান গুই এবং রাজীবকেও সাথে নিয়ে যায় পুলিশ ইন্সপেক্টরকে ঘুষ খাইয়ে। তো তারা 5 জন গিয়ে সেখানে উপস্থিত হয় আজিমের সামনে। তখন আজিম বলে, কি ব্যাপার, তোমাদের ছাড়লো কে? তখন রাজীব বলে, তোর বাপ ছেড়েছে, যে ইন্সপেক্টরকে তুই রেখে এসেছিলি না, সেই ইন্সপেক্টরই আমাদের ছেড়ে দিয়েছে। তুই জানিস না ইন্সপেক্টর আমাদের লোক, আর তোর কারণে ইন্সপেক্টর ওই দিন আমাকে ছাড়তে পারে নাই, কারণ তুই যদি ইন্সপেক্টরের বিরুদ্ধে উল্টা একটা রিপোর্ট দিস তাহলে ইন্সপেক্টরের চাকরি চলে যাবে, তাই ওই দিন আমাদের ছাড়তে পারে নাই। ঠিক আজ আমাদের দুজনকে ছেড়ে দিয়েছে। এখন তোদের পুরা ফ্যামিলিকে আমরা মেরে ফেলবো, তো তোরা ছাড় পাবি না, তোরা এমন জায়গায় চলে যাবি সেখান থেকে কখনো আর আসতে পারবি না। এমন সময় আনামত শরীফ বলে, দেরি করে লাভ নেই, গুলি চালাও। তোর মাহবুব খান, রাজীব এবং মুশরিফ 3 জনে গুলি চালায় আজিমের বুকের উপর। সে সময় সুমন তার ছেলে অথবা আনোয়ার একটু দূরে ছিল, তো আনোয়ারা আসতে থাকে। আনোয়ারা এসে হুরচট খেয়ে পড়ে যায়। তখন আনোয়ারাকে আহমেদ শরীফ এবং সুমন কেউ দেখে না, কিন্তু সুমন দূর থেকে দেখে যে তার বাপকে গুলি চালাচ্ছে। সে একটু পিছনে হটে গিয়ে দেখে যে কারা তার বাপকে মারতেছে, গুলি করতেছে। তখন সুমন তাদের চেহারাগুলি চিনে রাখে। তখন যখন আনোয়ারা এক পর্যায়ে অজ্ঞান হয়েই সেখানে পড়ে যায়, তখন আহমেদ শরীফ, মাহবুব খান গুই এবং রাজীব এবং তার দলফল আজিমকে মেরে চলে যায়। সেই দৃশ্যগুলি সুমন দেখে ফেলে। সুমন দেখে তাদের চেহারাটা মাথায় ভিতর নিয়ে রাখে। তখন সুমন দৌড়ে আসে, আসার পর তার বাপকে ধরে বলে, বাবা, তোমাকে যারা গুলি করেছে আমি একটাকে কুত্তার মতো গুলি করে মারবো, এমন মারবো তারা কখনোই ভুলতে পারবে না। আমি একদিন হয়ে দাঁড়াবো অগ্নিপুরুষ, অগ্নিপুরুষ হয়েই আমি তোমার হত্যার বদলা নেব। এমন সময় আনোয়ারা দৌড়ে আসার পর দেখে যে তার স্বামী লাশ হয়ে পড়ে আসে। তখন সুমন অর্থাৎ ছোটবেলা জসিম, সে বলে, মা, আমার বাপ মাকে যারা মেরেছে আমি তাদের সবাইকে চিনে রেখেছি, আমি একটা করে মারবো, এমনভাবে মারবো যা কোনোদিন কল্পনা করতে পারে না। আমি 5 জনকে দেখেছি, 5 জন আমার বাপকে গুলি করে মেরেছে। আমি একদিন অগ্নিপুরুষ হয়ে তাদের মারবো এবং আমার পিতার হত্যার বদলা নেব। যতদিন পর্যন্ত পিতার হত্যার বদলা না নিতে পারবো ততদিন পর্যন্ত আমি নিস্তার পাবো না এবং আমার
মনে শান্তি আসবে না, মাথায় ঘুম আসবে না, চোখে ঘুম আসবে না, আমি এর বদলা নেবই। তখন আনোয়ারা চিৎকার দিয়ে বলে যে তোমাকে যারা মেরেছে আমার ছেলে তোমার বদলা নেবে। কান্নাকাটি করে এক পর্যায়ে দেখা যায় থানায় ফোন করার পর ইন্সপেক্টর এবং ফরেস্ট অফিসার অনেক লোক গিয়ে আজিমকে নিয়ে আসে, পোস্টমর্টম করা হয় এবং তাকে দাফন করানো হয়। তখন আনোয়ারা সুমনকে বলে তোকে আজ একটা কসম দিতেছি, তোর বাপকে যে মেরেছে এবং যারাই মেরেছে তাদের এক একটা করে মারবি, আর না মারা পর্যন্ত তুই আমাকে কখনো মা বলে ডাকবি না। যেদিন তাদের সবটিকে মেরে আমার সামনে এসে হাজির করবি এক একটা করে, তারপর তুই আমাকে মা বলে ডাকবি, এর আগে না। তখন অগ্নিপুরুষ অর্থাৎ ছোটোবেলা সুমন বলে মা আমি তোমার ওয়াদা এবং তোমার কথা রাখবো, আমি ততদিন পর্যন্ত তোমাকে আমি মা বলে ডাকবো না যতদিন পর্যন্ত আমি আমার বাপের 5 খুনিকে না মারতে পারবো। তো গল্পে দেখা যায় আরও 15 থেকে 12 বছর পর অগ্নিপুরুষ অর্থাৎ সুমন অর্থাৎ হয়ে যায় জসিম। তখন জসিম আনোয়ারাকে বলে মা আমি যাচ্ছি ঢাকায়, আমার বাবাকে যারা খুন করেছে, গুলি করে মেরেছে, তাদের আমি এক এক করে খুঁজে বের করব, তারপরে আমি মেরে তোমার কাছে নিয়ে আসব। তখন আনোয়ারা বলে ঠিক আছে যা, আমি তোকে আদেশ করলাম, তুই তাদের না মেরে আমার কাছে আসবি না। তখন জসিম চলে যায় ঢাকায়। ঢাকায় গিয়ে খোঁজ করতে থাকে যে 5 খুনি কোথায় থাকে। এমন সময় দেখা যায় একটি মেয়ে দৌড়াইয়া যাচ্ছে, কিছু গুন্ডারা তাড়া করছে মেয়েটিকে, আর মেয়েটা হলো অঞ্জনা। অঞ্জনা চিৎকার করতে থাকে বাঁচাও 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 বলে। তখন কিছু গুন্ডারা এসে অঞ্জনাকে ধরে ফেলে, ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। আর সেই মুহূর্তে জসিম অগ্নিপুরুষের মতো সামনে এসে দাঁড়ায়, এই কুত্তার বাচ্চারা, তোদের যদি প্রাণের মায়া থাকে তাহলে তোদের জীবন নিয়ে পালা, আর না হলে এক একটাকে মেরে একেবারে লাশ বানিয়ে তোদের বাড়িতে পাঠিয়ে দেবে। তখন একজন বলে আরে তুই কোন এলাকার মাস্তান রে? তখন অগ্নিপুরুষ বলে আমি মাস্তান না, আমি হলাম পুরুষ, অগ্নিপুরুষ। আমার হাতে আগুন আছে, আগুন, যে আগুনের কবলে পড়লে তোদের শরীর জ্বলে ছাই ছাই হয়ে যাবে। তখন বলে কিছু লোক অথবা গুন্ডারা আজ তোকে মেরে আমরা রক্তাক্ত করে রাস্তায় ফিরে রাখবো। তখন এখানে অ্যাকশান হয়, মারামারি হয়, ঘুষাঘুষি হয় এবং জসিম এক একটারে মেরে রাস্তায় ফেলে রাখে। তখন অঞ্জনা গিয়ে বলে আপনি তো দারুণ সাহস, দারুণ সাহসী, আসলে আপনার বাহুতে অনেক শক্তি আছে, আপনি আসলেই একজন শক্তিবান এবং অগ্নিপুরুষ। তখন জসিম বলে ঠিক আছে, আপনাকে বাঁচাতে পেরেছি এটা আমার সৌভাগ্য। তখন অঞ্জনা বলে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আপনি যে আমার জীবন বাঁচিয়েছেন, ইজ্জত বাঁচিয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। তখন অঞ্জনা বলে আপনি কোথায় থাকেন? তখন জসিম বলে আমার তো এখানে থাকার কোনো জায়গা নেই, তবে দেখি একটা থাকার ব্যবস্থা করতে হবে, কারণ ঢাকা শহরে আমি নতুন এসেছি। আমি থাকতাম একটা দূরে, সেটা হলো শালবন, অনেক দূরে। সেখানে থেকে আমি ঢাকা এসেছি কিছু কাজ করার জন্য। তখন অঞ্জনা বলে কী কাজ? তখন জসিম বলে আমার বাপকে 5টি লোক খুন করে ঢাকায় এসেছে, খবর পেয়েছি, তাই তাদেরকে খুঁজতে এসেছি। তখন অঞ্জনা বলে ঠিক আছে, সেটা খোঁজা যাবে, এখন চলেন আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই। তো অঞ্জনা জসিমকে তাদের বাড়িতে নিয়ে যায়। তারা আবার ঢাকা শহরেই একটা ছোট একটা বাড়িতে থাকে, অঞ্জনার মা এবং অঞ্জনাকে নিয়ে থাকে। তখন জসিমকে নিয়ে যখন যায় তখন অঞ্জনার মা বলে কাকে নিয়ে এসেছিস? তো অঞ্জনা বলে মা এই লোকটি আমার জীবন বাঁচিয়েছে, আমার আজকে হয়তো বা সর্বনাশ হয়ে যেত, কিন্তু এই লোকটি যদি না থাকতো আমার একটা দুর্ঘটনা ঘটতো। তখন অঞ্জনা মা বলে বাবা তোমাকে ধন্যবাদ, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক, তোমাকে বাঁচিয়ে রাখুক, তুমি আমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছো, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, তোমার ঋণ শোধ করার মতন নাই। তবে একটা কথা বলি বাবা, তুমি যদি আমার বাড়িতে থাকো তোমার কোনো আপত্তি নাই তো? তখন জসিম বলে আমার কোনো আপত্তি নাই,
কিন্তু সমাজ বলে তো কথা আছে, এই সমাজের লোক কি মনে করবে। তখন অঞ্জনা বলে, সমাজ দিয়ে পরোয়া করি না। কোথায় থাকবে ছিল সমাজ যেদিন আমার বাপকে গুন্ডারা গুলি করে মেরেছিল, যেদিন আমার ছোট ভাইকে গুলি করে মেরেছিল? কোথায় ছিল তখন সমাজ? আর কোথায় ছিল পুলিশ ইন্সপেক্টর? পুলিশ ইন্সপেক্টরের সামনেই আমার বাপকে আমার ভাইকে গুলি করে মেরেছিল, কিন্তু আমরা কিছুই করতে পারি নাই। কিন্তু হয়তোবা আপনার দ্বারাই আমরা কিছু করতে পারবো। আমি চাই আমার বাপের হত্যাকারীকে আপনি নিজ হাতে মারবেন এবং আমিও নিজ হাতে মারবো, আমার ভাইয়ের হত্যার বদলা নেব। তো জসিম বলে, ঠিক আছে, আমি যদি জানতে পারি যে আমার বাপকে যারাই মেরেছে তারাই তোমার বাপ এবং ভাইকে মেরেছে, তাহলে এক একটা করে আমি মেরে রক্তাক্ত করে ফেলবো এবং তাদের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। তখন অঞ্জনার মা বলে, সাবাস বাবা সাবাস, এমন একটি অগ্নিপুরুষে আমি চাচ্ছিলাম, যে অগ্নিপুরুষ আমার পাশে এসে দাঁড়াবে, আমার স্বামীর হত্যার বদলা নেবে, আমার ছেলের হত্যার বদলা নেবে। আজ থেকে তুমি এখানে থাকবে, প্রয়োজনে যতই বিপদ আসুক না কেন আমি সব সামাল দেব। তখন জসিম সেখানেই থাকে। তো একদিন দেখা যায় জসিম একাই হাঁটতেছে ঢাকা শহরের ভিতরে। এক ছিনতাইকারী জসিমের মানিব্যাগ নিয়ে পালাচ্ছে, আর জসিম দৌড়তে থাকে, দৌড়ে গিয়ে তাকে ধরার পর ইচ্ছারকম মারে। তখন জসিম বলে, তোর গ্যাং লিডারকে বল, আর যদি তোর গ্যাং লিডার নাম না বলবি তাহলে তোকে আজকে মেরে পুলিশে ধরিয়ে দেব। তখন পকেটম্যান বলে, আমি এটা বলতে পারবো না, যদি আমি এটা বলি তাহলে আমাকে গ্যাং লিডার মেরে ফেলবে। না, তোকে বলতেই হবে। আমাকে আপনি থানায় দিবেন না এবং পুলিশের কাছে দিবেন না, আমি আপনাকে দূর থেকে আমার গ্যাং লিডারকে বলে দেব। তখন আপনি যদি এর ব্যবস্থা করতে পারেন করবেন, কিন্তু আমাকে আপনি তাদের সামনে নিতে পারবেন না, কারণ যদি তাদের সামনে আমাকে নিয়ে যান আর যদি থানায় আমি ধরা পড়ি তাহলে থানায় গিয়ে ওরা আমাকে মেরে ফেলবে, এটাই এখানের নিয়ম। তখন জসিম বলে, ঠিক আছে, আমাকে নিয়ে চল তাদের কাছে এবং তোর গ্যাং লিডারকে। তখন জসিমকে দূর থেকে দেখে বলে যে এই আমাদের গ্যাং লিডার। সেই গ্যাং লিডার ছিল মাহবুব খান গুই। মাহবুব খান গুই তখন কিছুক্ষণ পর বলে, সবাইকে ডাকে, এক এক করে পকেট মার ছিনতাই করে যাদের আছে সবাইকে ডাকে, ফিরে তাদের আজকের কামাই কোথায়, যে এখানে টেবিলে জমা দেয়। তো এক এক করে সবাই তাদের ছিনতাই করে পকেট মারে তাদের টাকা পয়সা জমা দেয়। তো জসিম দেখে চিনতে পারে। জসিম বলে, তুই আমার বাপকে হত্যা করেছিলি, তুই আমার বাপের বুকের উপরে গুলি চালিয়েছিলি, তোকে আমি মারবো, আজ রাতে তোকে মারবো আমি। তখন এদিকে জসিম সেখান থেকে চলে আসে অঞ্জনাদের বাড়িতে। তখন ওই এলাকায় সুনেত্রা এবং দিলারা থাকে। তো সুনেত্রা দিলারা জসিমকে দেখে বলে, কি খবর আপনারা এখানে? তো জসিম বলে, আমরা মানে কি, আমি তো ওই অঞ্জনাদের বাড়িতে থাকি। বেশ, তো আপনি দেখতে হ্যান্ডসাম এবং সুন্দর, আপনার মতো সুদর্শন পুরুষকে তো আমরা খুঁজছিলাম। তখন এমন সময় মান্না এসে পিছন থেকে দাঁড়ায়। মান্না বলে, কি আমাকে ছেড়ে এখন এই লোকটি পিছনে বেঁধেছো না? সুনেত্রা বলে, না, একটু মজা করছিলাম। তখন সুনেত্রাকে মান্না টেনে স্ত্রী নিয়ে যায় একটু দূরে, নিয়ে বলে, মান্না বলে, কি খবর, আজ কয়দিন ধরে তোমার দেখা সাক্ষাৎ নাই? সুনেত্রা বলে, তোমারও তো দেখা সাক্ষাৎ নাই, তুমি কোথায় থাকো? দেখো, দায়িত্ব তো করা, আমার যে কাজ করি আমি, পুলিশের চাকরি, এটা অনেক করা। তখন দেখা যায় এক মুহূর্তে মান্না সুনেত্রার একটা গান চলে আসে। এদিকে দিলারা মনে মনে জসিমকে ভালোবাসা থাকে এবং জসিমের পিছনে গুড়গুড় করে। তো জসিম অঞ্জনাকে বলে, আমার বাপকে যে মেরেছিল না, 5 জনের থেকে একজন আমি পেয়েছি। তখন অঞ্জনা বলে, কোথায়? তখন জসিম বলে, আমি তার আস্তানা চিনি, আজই হবে সেই ব্যক্তির শেষ দিন। তখন জসিম রাতের বেলা মাহবুব খানের আস্তানা যায়। আস্তানায় গিয়ে তখন মাহবুব খানকে গিয়ে বলে যে মাহবুব খান ঘুমিয়ে থাকে। তখন আস্তানায় গিয়ে জসিম বলে, তুই কি আমাকে চিনতে পেরেছিস? মাহবুব খান বলে, তুই কে? তখন জসিম বলে, আমি অগ্নিপুরুষ। মনে করে দেখ, আজ থেকে 12 থেকে 15 বছর আগে তুই ফরেস্ট অফিসার আজিমকে মেরেছিলি কক্সবাজার, মনে করে দেখ। মাহবুব খান বলে, হ্যাঁ মেরেছিলাম, তাতে কি হয়েছে? কয়, আমি তার ছেলে, আমি আজ তোকে মারব। তখন জসিম লাফ দিয়ে গিয়ে মাহবুব খানের গলায় ধরে দৌড়ে পালাতে যায়। এমন সময়
জসিম লাথি মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ানোর পর জসিম তাকে মারতে মারতে এক পর্যায়ে তার মানে যে গর্দানটা থাকে গলা সেটাকে ভেঙে ফেলে। ভেঙে ফেলার পর মাহবুব খানের মুখ দিয়ে নাকে মুখে রক্ত এসে মাহবুব খান সেখানে মারা যায়। তো এই খবরটা আবার আহমেদ শরীফ এবং রাজীব আরও আরও চারজন যারা শুনতে পায়, তখন আহমেদ শরীফ, রাজীব তারা সবাই মাহবুব খানের খবর নিতে আসে। আসার পর দেখে যে তাই সে মৃত অবস্থায় পড়ে আছে। তখন আহমেদ শরীফ বলে, কে মেরেছে আমার বন্ধুকে, কে মেরেছে? রাজীব বলে, নিশ্চয়ই তো, কে মেরেছে? তখন একজন বলে, বস হতে পারে, যে কোনো সন্ত্রাসী অথবা চোরাচালানির কেউ অথবা বন্ধুকে মেরেছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো ওখানে জসিম আবার লুকিয়ে থাকে। জসিম লুকিয়ে থাকার পর দেখতে পায় যে আহমেদ শরীফ, রাজীব, গাঙ্গুয়া আরও অনেকেই যারা নাকি জসিমের বাপকে মেরেছিল, চারজনকেই দেখতে পায়। জসিম বলে, তাহলে দ্বিতীয় টার্গেট হলো আরেকজন, সেটা হলো গাঙ্গুয়া। গাঙ্গুয়াকে মারতে হবে। তো জসিম রাতের বেলা গাঙ্গুয়া কোথায় থাকে তার পিছনে পিছনে যায়। তো জসিম গিয়ে ওই গাঙ্গুয়াকেও সে ছুরির আঘাতে মেরে ফেলে। আর গাঙ্গুয়াকে বলে, তুই আমার বাপকে গুলি করে মেরেছিলি না, আজ তোকে আমি মেরে ফেললাম। তো দুজনকে মেরে ফেলে। তো এদিকে পুলিশ ইন্সপেক্টর মান্না এই খুনিদের ধরার জন্য তৎপর হয়ে পড়ে। আহমেদ শরীফকে বলে, আপনারা কী ডিউটি করেন, কী কাজ করতেছেন বলেন তো? আমার দুটি বন্ধুকে কারা জানি অথবা কে জানি মেরে ফেলেছে, আপনারা এখন পর্যন্ত আসামিকে ধরতে পারেন নাই। তখন মান্নার অফিসার থাকে আনোয়ার হোসেন, সে বলে, দেখেন আমরা চেষ্টা করতেছি আপনারা বন্ধুদের খুনিকে ধরার জন্য, কিন্তু আমরা তো এখনও ধরতে পারতেছি না। হয়তো সে মুখোশধারী, আমরা যে কোনো সময় তাকে অ্যারেস্ট করব, আপনি কোনো টেনশন করবেন না। তখন আহমেদ শরীফ বলে, আমার এবার নিশ্চয়তা কী আছে? রাজীব বলে, আমার এবার নিশ্চয়তা কী আছে? আমার দুই বন্ধুকে মেরে ফেলেছে, কারা মেরেছে? তখন মান্না বলে, ঠিক আছে, আমরা তাদের ধরার চেষ্টা করব, আপনি এখন বাড়িতে যান, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমরা করতেছি এবং রাজীবের নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। তখন দেখা যায় পুলিশ ফোর্স রাজীবের বাড়িতে এবং আহমেদের বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে অগ্নিপুর জসিম অঞ্জনাকে বলে, আমি যে দুটিকে মেরেছি সে দুটির বিরুদ্ধে কি একজনও কি আছে যে তোমার বাপ এবং ভাইকে মেরেছে? অঞ্জনা বলে, না, সে দুটির বিরুদ্ধে একজনও নেই আমার বাপ এবং ভাইকে মেরেছে। কিছুদিন পর জসিম তার মার কাছে গিয়ে বলে, তুমি তো আমাকে নিষেধ করেছিল মা ডাক যাতে তোমাকে না দিই। তখন আনোয়ারা বলে, কেন এসেছিস? জানো, আমি দুইটাকে খুন করেছি। আমার বাপকে 5 জন গুলি করে মেরেছিল না, এদের 2 জনকে আমি নিজ হাতে খুন করেছি এবং বাকি 3 জন যে আছে 3 জনেরও আমি দেখতে পেরেছি, তাদেরকেও আমি মারব। আর বাকি 3 জনকে মারার পরেই আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব, তারপর আমি তোমাকে মা বলে ডাকবো। যদি আমার বিচারে ফাঁসি হয় হোক, তাতে কোনো দুঃখ নাই। আমি যে 2 জনকে মেরেছি তার কোনো সাক্ষী প্রমাণ নাই, আর বাকি 3 জনকে আমি মারবো যে তার কোনো সাক্ষী প্রমাণ থাকবে না। তো আনোয়ারা বলে, ঠিক আছে যা, আমি তোকে আবার আদেশ করলাম, যেই পর্যন্ত ওই 3 জনকে না মারতে পারবি ততদিন পর্যন্ত তুই আমাকে মা বলে ডাকতে পারবি না। এ আমার আদেশ, এ আমার হুকুম। তখন জসিম তার মায়ের পায়ে সালাম করে আবার চলে আসে অঞ্জনের কাছে। তখন অঞ্জনাকে বলে, জসিম বলে, জানো, আমার মা আমাকে কসম দিয়েছে, আমার মা বলেছে, তুই যতক্ষণ পর্যন্ত 5 খুনিকে, তোর বাপের হত্যাকারীকে না মারতে পারবি ততক্ষণ পর্যন্ত তুই আমাকে মা বলে ডাকতে পারবি না। এ আমার আদেশ এবং নির্দেশ। আমি আজ 12 বছর ধরে আমার মাকে আমি মা বলে ডাকতে পারি না, আমার মাকে চিৎকার দিয়ে মা বলে ডাকতে পারি না, আমার মায়ের কোলে যেতে পারি না। আমার মা আমাকে বলে, তোর বাপের হত্যার বদলা নেওয়া পর্যন্ত তোকে আমি বুকে টেনে নিব না, আর তোকে আমি আমার মা বলে ডাকার অনুমতিও দেব না। আমি চাই আমার স্বামীর হত্যার বদলা, আর হত্যার বদলা যেদিন নিতে পারবি সেদিন আমি তোকে আমার বুকে তুলে নেব। যদি তোর ফাঁসিও হয়ে যায় তারপরও আমি চিৎকার করে বলতে পারবো, আমার স্বামীর হত্যার বদলা নিয়েছে, আমার ছেলে ফাঁসি হয়েছে। আমি হাসতে হাসতে তোকে আমি ফাঁসির মঞ্চে উঠাতেও আমি কষ্ট পাবো না এবং দুঃখ এবং আফসোস করব না, কারণ আমি মনে করবো যে
আমার ছেলে আমার স্বামীর হত্যার বদলা নিতে পেরেছে, এটি আমার একমাত্র কাম্য। তখন অঞ্জনা বলে, তোমার মা তো অনেক সাহসী, আসলে হবেই না কেন, তোমার মতো সাহসী সন্তানের মা তো উনি, তাই তোমাকে আদেশ করেছে, তোমার সে আদেশ রাখতে হবে। তো জসিম বলে, আজ রাতেই আমি একজনকে মারব, তুমি আমার সাথে যাবে। তখন অঞ্জনা বলে, ঠিক আছে যাব। তাহলে শব্দ বেশ দূরে যেতে হবে, কারণ পুলিশ কড়া গার্ড দিয়ে রেখেছে, সেখানে যেতে হলে আমাদের শব্দ বেশ দূরে যেতে হবে। তখন রাজীবের বাড়িতে তখন দেখা যায় কিছু পুলিশ আছে লুচ্চা। তখন মানে অঞ্জনার পাড়া দেখানোর পর কিছু পুলিশ চলে যাওয়ানোর পর পুলিশ বলে, তোমাকে তো আমার খুব পছন্দ লেগেছে। তখন অঞ্জনা বলে, তোমাদেরও আমার খুব পছন্দ লেগেছে, তাহলে চলো না একটু আড়ালে যাই। তো সে ফাঁকেই জসিম ভিতরে চলে যায়। আর অঞ্জনার হাতে থাকে রুমালের উপরে থাকে এক ধরনের নেশা, যেই নেশা নাকি পুলিশের নাকের ভিতরে দিলেই ঢলে পড়ে যায় পুলিশ। তো অঞ্জনায় জড়িয়ে ধরতে গিয়ে এক একটার নাকের ভিতরে সে রুমাল পেঁচিয়ে দেয়, পুলিশগুলি ঢলে পড়ে, অঞ্জনা সেখানে চলে যায়। যখন অঞ্জনা যায়, জসিম গিয়ে অঞ্জনাকে দুজনে গিয়ে রাজীবের রুমে যায়, ঢুকে মানে জানালা কেটে যায়। যাওয়ার পর রাজীব বলে, কে কে কে? তখন অঞ্জনা দাঁড়িয়ে বলে, জসিম বলে, আমি অগ্নিপুরুষ, তোর মৃত্যুর জম। মনে করে দেখ, আজ থেকে 12 থেকে 15 বছর আগের কথা। তুই ফরেস্ট অফিসার আজিমকে মেরেছিলি কক্সবাজারে গুলি করে, তোরা 5 জন। যে দুজনকে মেরেছি সে দুজনকে আমি মেরেছি, যে দুজনের লাশ তোরা দেখেছিস আমি সেই দুজনকে মেরেছি। তখন অঞ্জনা বলে, জসিম, আমার বাপ এবং আমার ভাইকে মেরেছে। তখন জসিম বলে, তাই নাকি? তখন দুজনেই ইচ্ছা রকম রাজীবকে মারার এক পর্যায়ে অঞ্জনা এবং জসিম রশি দিয়ে রাজীবের গলায় টান দেওয়ার পর রশি টানে রাজীবের গলা দিয়ে রক্ত গড়গড়িয়ে পড়তে থাকে, আর সেখানেই রাজীব মারা যায়। আর রাজীব মারা যাওয়ার সময় বলে, তোরা আমাকে মেরে ফেললি, পৃথিবীতে বাঁচতে দিলি না, এত সুন্দর পৃথিবী থেকে আমাকে বিদায় দিয়ে দিলি। এই কথা বলার পর জসিম লাথি মেরে ফেলে দেয় এবং অঞ্জনাও লাথি মেরে ফেলে দেয়। তো সেখান থেকে তারা পালিয়ে যায়। এমন সময় পুলিশরা যায়, গিয়ে দেখে যে রাজীবের লাশ মাটিতে অথবা ফ্লোরে পড়ে আছে। তখন জসিম অঞ্জনা তাদের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তখন অঞ্জনা তার মাকে বলে, মা জানো আজ এটা কী কাজ হয়েছে? আমার বাপ ভাইকে যে মেরেছিল না, তাকে আমি চিনতে পেরেছি, তাকে আমরা দুজনে মেরে ফেলেছি। তখন অঞ্জনা মা বলে, সাবাস, খুব ভালো করেছিস, তোদের চিনতে পারে না তো কেউ? তখন অঞ্জনা বলে, না আমাদের কেউ চিনতে পারেনি। তখন জসিম বলে, তোমার বাপের হত্যার বদলা তো তুমি নিয়েছো। তখন অঞ্জনা বলে, আমার এখন মনে খুব শান্তি পাইতেছি এবং খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। তখন সেই মুহূর্তে জসিম অঞ্জনায় দেখা যায় জড়িয়ে ধরে এবং অঞ্জনা মা চলে যায়। একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় যে আরেক কুখ্যাত খুনি জসিমের বাপকে মেরেছিল, সে একটা বিটকেস নিয়ে পালাচ্ছে। আর সেই মুহূর্তে জসিম এবং অঞ্জনা পিছনে যায় এবং পিছনে দেখা যেতে পুলিশও যাচ্ছে, মান্না মানে পুলিশও যাচ্ছে। তো সেই মুহূর্তে এক পর্যায়ে দেখা যায় সেই ভিলেন পালিয়ে যেতে চায়, আর জসিম গিয়ে ধরে ফেলার পর জসিম বলে, তোকে কেন ধরেছি জানিস? কারণ তুই আমার বাপকে গুলি করেছিলি, মনে করে দেখ, আজ থেকে 12 থেকে 15 বছর আগে তুই আমার বাপকে কক্সবাজারে গুলি করে মেরেছিলি। তোদের যে 3 বন্ধু ছিল না, সেই 3 বন্ধুকে আমি মেরেছি, তোকে এখন মারব। তখন জসিম ওই লোকটিকে ধরে পকেট থেকে একটা পিস্তল বের করে তাকে 4টা গুলি করে ডাস্টবিনে ফেলে রাখে। ডাস্টবিনে ফেলে রাখার পর ওইখান থেকে জসিম অঞ্জনা পালিয়ে যায়। কারণ পুলিশ দৌড়াতে থাকে, দৌড়ে গিয়ে দেখে যে ডাস্টবিনে থেকে একটা শব্দ আসতেছে। তখন দেখে যে ডাস্টবিনে পড়ে আছে। তখন পুলিশ গিয়ে সেখান থেকে উদ্ধার করার পর তাকে হাসপাতালে নিতেই সে মারা যায়। তো মারা যাওয়ার পর এদিকে আমির শরীফ গিয়ে বলে, আপনারা কি করতেছেন? আমরা 4টি বন্ধুকে মেরে ফেলেছে, এখন তো আমাকে মেরে ফেলবেন, এখন তো আমার পালা সম্ভবত।
তখন আহমেদ শরীফ বলে, আপনারা যে করে হোক এই খুনিকে ধরে আমাকে বাঁচান, আমি কিন্তু এই থানা থেকে যাব না, আমাকে থানায় বন্দি করে রাখেন। তখন পুলিশ ইন্সপেক্টর বলে, আচ্ছা আপনাদের 4-4টি লোককে কেন মারতেছে? তখন আহমেদ শরীফ বলে, টাকার জন্য। আমাকে ফোন করে বলেছিল 1 কোটি টাকার জন্য, আমি টাকা দিতে রাজি হইনি, আমার বন্ধুরা রাজি হয়নি, টাকার জন্য মারতেছে, আপনি বুঝেন না, আমাকে থানায় বন্দি করে রাখেন। এদিকে আহমেদ শরীফকে বলে, কেন আপনাকে বন্দি করা যাবে না। তো একজন লোক আহমেদ শরীফকে বলে, আপনাকে আপনার বন্ধুকে যারা মেরেছে আমি সবাইকেই চিনি, একজনের নাম অঞ্জনা, একজনের নাম হলো অগ্নিপুরুষ অর্থাৎ জসিম, এবং দিলারা, এই 3জন মিলেই আপনাদের বন্ধুদের মেরেছে। তখন আহমেদ শরীফ বলে, ঠিক আছে আমার আস্তানায় চল। আহমেদ শরীফের অনেক লোক সেখানে থাকে, গিয়ে বলে, ঠিক আছে অঞ্জনা এবং অঞ্জনার মাকে তুলে নিয়ে আয় এবং দিলারাকে তুলে নিয়ে আয়, যদি দেখিস যে অগ্নিপুরুষ সেখানে আছে তা যাবি না। তেমন সময় দেখা যায় অগ্নিপুরুষ ঘর থেকে বেরিয়ে একটু দূরে গেছে, আর সেই মুহূর্তেই অঞ্জনা, আনোয়ারা এবং দিলারাকে আহমেদ শরীফের লোকেরা ধরে নিয়ে যায় এক জঙ্গলে। তখন জসিম পরবর্তীতে আবার বাড়িতে যায়, গিয়ে দেখে যে একটা চিঠি লেখা আছে। চিঠিতে লেখা আছে যে, অগ্নিপুরুষ তোমার প্রেমিকা এবং তোমার হবু শাশুড়িকে আমরা তুলে নিয়ে গেলাম, যদি ক্ষমতা থাকে তুমি এই ঠিকানায় থেকে উদ্ধার করে নিয়ে এসো, আর না হলে তাদের মেরে ফেলবো। তো জসিম সেখানে মোটর সাইকেল দিয়ে যায়, যাওয়ার পর সেখানে অনেক যাওয়ার পর পালিয়ে যায়, গিয়ে 2-4 জনকে মেরে সে বড় একটা স্টেন গান নিয়ে এক এক করে গুলি করে, সেখানে শুরু হয় গুলির বন্যা। এখন পুলিশও সেখানে যায়। তো এক পর্যায়ে দেখা যায় যে সবাইকে মেরে ফেলে জসিম, এবং অঞ্জনা, দিলারা সবাইকে মেরে ফেলে। এক সময় দিলারার বুকে এসে একটা গুলি লাগে, দিলারা তখন মারা যায়। তখন দিলারা বলে, জসিম তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তোমাকে আমি অথবা আপন করে পেলাম না, তুমি অথবা অঞ্জনাকে ভালোবাসো, যাও তোমরা সুখে থাকো। এমন সময় পুলিশ আসে, আর পুলিশ ইন্সপেক্টর দেখেই আহমেদ শরীফ গিয়ে মান্নার মাথায় গুলি ধরে বলে, অগ্নিপুরুষ তুই আত্মসমর্পণ কর আমার কাছে, আর না হলে গিয়ে পুলিশকে মেরে ফেলবো। তো জসিম পিছন দিয়ে পোল্টি মেরে গিয়েই আহমেদ শরীফের মাথায় গুলি কয়েকটা বসিয়ে দেয়। তখন আহমেদ শরীফ সেখানে মারা যায়। তখন জসিমকে মান্না অ্যারেস্ট করে। তো বড় ইন্সপেক্টর বলে, তুমি কুখ্যাত সন্ত্রাসী গ্যাংয়ের রাজত্বর যে সম্রাট ছিল তাদের হত্যা করেছো তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো জসিম তখন বলে, আমি আরও 4জনকেই হত্যা করেছি, আমি সেই মুখোশধারী খুনি। তখন মান্না বলে, আপনি খুনি না, কারণ আপনি একজন সমাজ সংস্কারক, কারণ আপনি সমাজ থেকে খারাপ লোকদের উচ্ছেদ করেছেন এবং মেরে ফেলেছেন, যেটা আমাদের করার কথা ছিল। আপনার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করবো যাতে আপনার কম সাজা হয়, যাতে আপনার ফাঁসি না হয়। তো বড় ইন্সপেক্টর বলে, আমরা যে কাজটা করার কথা ছিল সেটা আমরা করতে পারি নাই, সেই কাজটা তুমি করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কারণ তুমি 5-5টি কুখ্যাত সন্ত্রাসী এবং খুনি আসামি, তারাই এতদিন খবর পেয়েছি, তারাই এই 5জন মিলে ফরেস্ট অফিসার আজিমকে কক্সবাজারে গুলি করে মেরেছিল, এবং তাদের তুমি এক এক করে মেরেছো। তখন জসিম বলে, সেই ফরেস্ট অফিসার ছিল আমার বাবা আজিম। আমার চোখের সামনে, আমার মার চোখের সামনে এই 5জন মিলে আমার বাপকে গুলি করে হত্যা করেছিল, এবং অঞ্জনার বাপ ভাইকে গুলি করে হত্যা করেছিল। সেই মুহূর্তে দেখা যায় চলে আসে আনোয়ারা, জসিমের মা। তখন জসিম বলে, মা আজ তো তোমাকে আমি মা বলে রাখতে পারবো, কারণ আমি আমার বাপের হত্যার বদলা নিয়েছি, 5জনকে আমি নিজ হাতে গুলি করে মেরেছি। তখন আনোয়ারা বলে, আমি একটি খুনিকে দেখতে চাই। তখন আহমেদ শরীফ দেখার পর আহমেদ শরীফকে গিয়ে আনোয়ারায় থু দেয়। তখন
পুলিশ জসিমকে নিয়ে যাওয়ার সময় আনোয়ারা চিৎকার দিয়ে বলে, বাবা তুই আমার বুকে আয়। তখন জসিমকে আনোয়ারা বুকে জড়িয়ে ধরে, তুই অগ্নিপুরুষের মতো কাজ করেছিস বাবা, আমি তোর জন্য দোয়া করি আল্লাহ যাতে তোকে সহি সালামত আমার বুকে ফিরিয়ে দেয়, তোর যাতে ফাঁসি না হয়, জেলও যাতে না হয়। তখন বড় ইন্সপেক্টর বলে, দেখেন আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, আমরা যথাসাধ্য আপনার ছেলের জন্য চেষ্টা করব। এবং মান্না বলে, আমরাও চেষ্টা করব আপনার ছেলে যাতে খালাস পায়। তখন থানায় নিয়ে যায়। বেশ কিছুদিন পর রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্রের প্রধান সরকার জসিমকে বেকসুর খালাস দেয়। খালাস দেওয়ানোর পর মান্না, সুনেত্রা, আনোয়ারা, অঞ্জনার মা সবাই থানা উপস্থিত থাকে। জসিম সেখান থেকে বেরিয়ে আসে। তো অঞ্জনার সাথে জসিমের মিল হয় শুনেছে মান্না। এভাবে তারা আবার চলে যায় আর অগ্নিপুরুষ ছবি সেখানে সমাপ্ত ঘটে। তবে অগ্নিপুরুষ ছবিটি পরিচালক রায়হান মুজিব অ্যাকশন দাসের ছবি তৈরি করেছিলেন এবং রায়হান মুজিবের ছবি অ্যাকশন দাসের। এই অগ্নিপুরুষ ছবিতেও অঞ্জনা এবং জসিমের এটা প্রথম না, অথবা মনে হয় 4 নম্বর ছবি ছিল এটা। অঞ্জনার সাথে জসিম 4-4টি ছবি করেছিল, এটা মনে সম্ভবত 4 নম্বর ছবি। এই ছবিটা হলে যখন মুক্তি পায়, এই ছবিটা দর্শক জনপ্রিয়তা পায় এবং ছবিটার অ্যাকশন দৃশ্যগুলি দর্শকদের মনে জায়গা করে নেয় এবং দর্শকদের ভাবা পায়। এবং রায়হান মুজিবের পরিচালনায় ফাইট ডাইরেক্টর ছিলেন জেমস গ্রুপ এবং জসিম, এবং সুন্দর করে ফাইটগুলি পরিচালনা করেছিলেন জসিম। এবং গল্পটা দুর্দান্ত ছিল, অ্যাকশনধর্মী ছিল এবং দুঃখেরও ছিল, ট্র্যাজেডিও ছিল। এবং গল্পে সুন্দর করে অভিনয় করেছিলেন জসিম, অঞ্জনা, মান্না, আহমেদ শরীফ, রাজীব, মাহবুব খান বুই এবং দিলদারও এই ছবিতে ছিল। দিলদারও ভালো অভিনয় করেছিল। তো সবাই ভালো অভিনয় করার পর এবং দিলারও ভালো অভিনয় করেছিল, ছবিটা সফলতার মুখ দিয়ে পরিচালক এবং সফলতা পেয়ে পরিচালক রায়হান মুজিব একটু নাম কামায় এবং নাম হয় তার যে একজন ভালো একটা ডাইরেক্টর, অ্যাকশনধর্মী ছবি তৈরি করতে তার দ্বারা সম্ভব। তবে প্রযোজক খুশি হওয়ার পর জসিম এবং সুনেত্রাকে দিয়ে পরবর্তী একটা ছবি করার চিন্তা ভাবনা করে রায়হান মুজিব। তো অগ্নিপুরুষ ছবিটি গল্প মেকিং এবং পোশাক ডিজাইনার এবং অ্যাকশন দাস পরিচালকের দক্ষ পরিচালনায় ছবিটি পরিচালনা করে এবং ছবিটি সফলতা পায়। তবে এই সফলতাই জসিমের ক্যারিয়ারে নতুন একটা ভালো একটা দিক আরও বেশি ওঠে। জসিম অ্যাকশনধর্মী নায়ক হিসাবে সে ভালো একটা সুনাম অর্জন করে এবং প্রযোজক পরিচালকদের কাছে সে নাম করে এবং সে আরও এক এক করে ছবি দাপটের সহিত করতে থাকে এবং সফলতায় সে ভরপুর হয়ে যায়। এবং জসিম মানে হিট, আহমেদ শরীফ মানে হিট, অ্যাকশন আহমেদ শরীফ জসিম জুটির সুন্দর তাদের একটা জুটি হয়ে যায়। জসিম নায়ক, আহমেদ শরীফ ভিলেন, রাজীব ভিলেন। তাদের এই ধারাবাহিকতায় পরিচালকরা তাদের দুজনকে নিয়ে এই ছবি করতে সক্ষম হয় এবং পরিচালক রায়হান মুজিব তাদের দিয়ে আরও দ্বিতীয় ছবি করার জন্য প্রস্তুত হয়। ছবির নাম আখিরি মোকাবেলা। তবে আখিরি মোকাবেলাও রায়হান মুজিবের ছবি। তবে আখিরি মোকাবেলা ছবিটির কাহিনী লিখেছিলেন জসিম, নায়ক জসিম নিজেই। তো আহমেদ শরীফ ছিলেন এই ছবির ভিলেন। ওই ছবিতে মাহবুব খান বুইও ছিল। তবে ওই ছবিটা করার সিদ্ধান্ত নেয় রায়হান মুজিব। তো প্রযোজক এবি সিদ্দিক এই ছবিটা প্রযোজনা করেন। তবে জসিম অ্যাকশন হিসাবে অগ্নিপুরুষে যেমন অভিনয় করেছিলেন, তার অভিনয়ের তুলনা সে নিজে সাক্ষ্য রেখেছিলেন। তার অভিনয়ের মাত্রা, অ্যাকশন, ডায়লগ সব মিলিয়ে তার ভালো একটা দিক চলে এসেছিল। এই দিকে জসিম দেখা যায় অ্যাকশনধর্মী চলচ্চিত্র নির্মাণ করে সফলতা পায়। বেশ কিছু নায়ককে সে পিছনে ফেলে দেয়, যেমন ওয়াসিম, সোহেল, আলমগীর। তাদেরকে পিছনে ফেলে সে 1 নম্বর সারিতে চলে যায় অ্যাকশনধর্মী
অভিনয়ের মাধ্যমে। জসিম একজন ভালো অভিনেতা ছিল এবং অগ্নিপুরের ছবিতে সে অ্যাকশনধর্মী ছবি উপহার দর্শকদের দিয়ে সে দর্শকদের মন জয় করে নিয়েছিল এবং সে সফলতা পেয়েছিল।